কি গো, এবার কি তাহলে তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? এই তো কদিন হলো এলে, এখনই তোমার যাওয়ার কি দরকার? আর কদিন থেকে গেলে হয় না? হ্যাঁ রিমু, আমাকে কালই চলে যেতে হবে। 3 মাসের ছুটিতে এসেছিলাম, দেখতে দেখতে সময়টা যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমার মন চাইছে আরো কিছুদিন তোমার কাছে থাকতে। কাল চলে যাবে ভেবে আমার উদাস মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। বলছি, দেশে কোনো একটা কাজের ব্যবস্থা করলে হয় না? ছোট ছেলেটাকে নিয়ে একা একা অপেক্ষা করতে আর ভালো লাগে না। আমার মতো মানুষের জন্য দেশে কোনো কাজ নেই। তুমি ভেবো না, আর মাত্র 10 বছর প্রবাস জীবন পার করে একেবারে চলে আসব। তখন নিজের মতো করে ব্যবসা শুরু করব। আমাদেরকে আর আলাদা থাকতে হবে না। দেখো রোমান, আমি অত কিছু বুঝি না। তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। তুমি আমাদের জন্য ভিসার ব্যবস্থা করো। তোমাকে ছাড়া আমি একটি দিনও একা পার করতে চাই না। আমরা একসাথেই থাকবো। তা যদি সম্ভব হতো আরো অনেক আগেই নিয়ে যেতাম। মা আর ছোট বোনটাকে তোমার ভরসায় রেখে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। আল্লাহ তোমাকে দায়িত্ব পালন করতে সাহায্য করুক। দেখতে দেখতে 3 মাস ছুটি কাটিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমানোর জন্য রোমান প্রস্তুতি নিতে থাকে। রিমুর মুখটার দিকে তাকিয়ে রোমানের যেন কিছুতেই যেতে ইচ্ছা করছিল না। বাবা রোমান, তুই দেখে শুনে যাস বাবা। রিমুকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি আছি কি করতে শুনি। আমি সব সামলে নেব। তুই গিয়ে আমাদের খবর পাঠাস, না হলে বাপু বেশ দুশ্চিন্তা হবে যে। এতক্ষণ লেগে গেল তোমার বাজার করতে? আমি কি করে একা একা সব সামলাই তুমি জানো না? বাজারে গেলে ডুব মেরে বসে থাকো বুঝি? আমি কখন কি করব এগুলো? আমি তো বেরিয়েছি প্রায় 11টার দিকে। সবকিছু দেখে জেনে বুঝে না আনলে তো আবার রাগ দেখাতে। যত সময় লাগে লাগুক, আমি টাটকা জিনিস বেছে নিয়েছি। 1000বার বলেছি তোমার বাজার যেতে হবে না। ঘরে ছেলেটা আছে তো, ওকে দিয়ে বাজার করিয়ে আনলে আমার রান্না এতক্ষণ হয়ে যেত না? আমার হয়েছে যত জ্বালা, কে শোনে কার কথা? আমার মতো বাজার কি তোমার ছেলে করতে পারবে? আমি 10 দোকান দেখে এক দোকান থেকে বাজার করি। তোমার ছেলে হলে কি তা পারতো? দেখি কেমন বাজার এনেছো। এ তো দেখছি থানকুনি পাতা, গাদাল পাতা, টমেটো আর কয়টা আলু পেঁয়াজ। এসব ছাড়া কি আর কিছু পাওনি তুমি? থানকুনি পাতা দিয়ে এখন কি হবে শুনি? 2 দিন ধরে পেটটা কেমন কেমন লাগছে, তাই ভাবলাম আজ থানকুনি পাতা বাটা আর গাদাল পাতার বড়া খাবো। মাছ মাংস খেতে একদম ইচ্ছে করছে না। আজ ছবিটা আসেনি জানো না? কে করবে পাতা বাটাবাটি আর বাসাবাসির কাজ? আমি ওসব বাটাবাটি করতে পারবো না। এনেছো ওভাবে থাকবে। আমি কি খাবো তবে? বুড়ো হয়েছি, বয়স হয়েছে, বুঝতে পারছো না? পেটের গোলমাল হলে আমার কি দোষ? এখন মনে হচ্ছে দেশে আসায় ভুল হয়েছে। বিদেশের মাটিতে পড়ে থাকতাম, তাই ভালো ছিল। তুমি একাই বুড়ো হয়েছো, আমি বুড়ি হইনি। আমারও তো আস্তে আস্তে বয়স বাড়ছে। আমার শরীরের খোঁজ নিয়েছো কখনো? স্বার্থপর কোথাকার, শুধু নিজের দিকটা দেখলেই চলবে। ঠিক আছে চলো, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তো আর কষ্ট হবে না, একা একা রাখতে হবে না। চলো। আজ ওসব পাতা ফাতা রান্না হবে না। শখ কত, মাছ দিয়ে পাতলা করে ঝোল করে দেব, তাই খেও। সবার জন্য রকম রকম রান্না করতে পারবো না আমি। করতেই হবে, আজ তো আমি অন্য কিছু খাবোই না, এই বলে দিলাম। রোজ রোজ একই ইচ্ছা ভালো লাগে না। ভেতরের ঘরে সাগর অফিসের কাজ নিয়ে বসেছিল। মা বাবার ক্রমাগত চিৎকারে বিরক্ত হয়ে বেরিয়ে এলো। এই ভর দুপুরে তোমরা কি শুরু করলে বলো তো? কাজ করতে পারছি না তোমাদের ঝগড়ার জন্য। এই এলেন আর একজন ধেড়ে ছেলে কোথাকার, এখনো বিয়ে করতে পারছে না। বউ এসে মাকে একটু সাহায্য করতো, সেটাও হতে দিচ্ছে না। কবে বিয়ে করবি তুই? মার হাড় মাংস জ্বালিয়ে তারপর বিয়ে পিড়িতে বসবি নাকি? আমার বউ এসে তোমাকে সাহায্য করবে কেন? আমি ওকে কোনো কাজই করতে দেব না। তুমিই করো তোমার কাজ। যেমন বাপ ছেলেও তো তেমনই হবে। স্বার্থপরের বংশ খুব হাসি পাচ্ছে তোমার, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। রিমি রাগে গড়গড় করতে করতে থানকুনি পাতা আর গাদাল পাতার আটিগুলো তুলে নিয়ে দরজা দিয়ে বাইরে ফেলে দেয়। যাও, আবর্জনাগুলো নিয়ে তুমিও বেরিয়ে যাও।
তোমার মুখ দেখলেই আমার গায়ে জ্বালা করছে। কি করে যে এতদিন তোমার সাথে সংসার করেছি আল্লাহ ভালো জানে। রোমান আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্কের দিকে হাঁটা ধরেছে। মন খারাপ হলেই সে কাছের পার্কটাতে গিয়ে বসে থাকে। যা রান্না হয়েছে তাই দাও, পাতা ফাতা না হয় কাল সবিতা এলেই করো। আমার যা শিক্ষা হবার হয়েছে, থানকুনি মানকুনি কুচু খেচু খাওয়ার ইচ্ছা আমার হারিয়ে গেছে। আবার কষ্ট করে এসব করতে গেলে কেন? যা ছিল তাই দিয়ে খেয়ে উঠতাম। তোমার কত কষ্ট হলো বলো তো? কথা না বাড়িয়ে খাও। নিয়ে হাজির হয়েছো খাবে বলে, না খাওয়ালে তো আমারই খারাপ লাগতো। এখন খেয়ে নাও তাড়াতাড়ি, আর কোনো বকবক করো না। বাড়ি থেকে যেভাবে বের করে দিয়েছিলে, যদি না ফিরতাম তাহলে এগুলো কাকে খাওয়াতে শুনি? ফিরবে না মানে? তোমার ঘাড় ফিরবে। ছিলে তো ওই পার্কে, আর একটু দেরি করলেই হিড়হিড় করে টেনে আনতাম। তুমি কি ভেবেছিলে আমি চুপচাপ বসে থাকতাম, তাই না? পাকে না গিয়ে কি করব? ইদানিং তুমি এত কঠিন হয়েছো যে কি আর বলবো। অল্পতেই রেগে যাও। আগের রিমু এমন ছিল না, তুমি এখন বেশ কঠিন। কঠিন না হয়ে উপায় আছে? ছেলেটা বড় হয়েছে, তার দিকে নজর দিয়েছো একবার? বিয়ে শাদী করিয়ে বাড়িতে বউ এলে কি এত রাগারাগি হতো? সব আমাকে এক হাতে সামলাতে হয়। সবিতাটাও হয়েছে একটা ফাঁকিবাজ। একদিন আসে তো দুদিন ছুটিতে থাকে। আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছ তোমরা বাপ বেটাতে। আমি কি করব বলো? ছেলে যদি বউ ঘরে তুলতে না চায়, আমার কি করার আছে এখানে? সকালে শুনলে না কি বললো? এখনো নাকি বিয়ের সময়ই হয়নি তার। ছেলে যা বলবে তাই শুনতে হবে তোমাকে? আমি অত কিছু বুঝি না ভাই। তুমি এক সপ্তাহের মধ্যে ছেলের বউ ঘরে না আনলে আমি বাড়িতে তুলকালাম বাঁধিয়ে ফেলবো। তোমরা বাপ ছেলে মিলে যা করার করো, যেভাবেই হোক আমার পুত্রবধূ চাই। আমি আর সময় দিতে পারবো না, এই বলে দিলাম। অবশেষে অনেক দেখে শুনে সাগরকে বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসে। রিমুর যেন আনন্দের বাদ মানে না, সংসারটাই যেন প্রাণ ফিরে পেল। বৌমা যাও, সাগরকে ডেকে তোলো তো। ছুটির দিন পেয়েছে, মনে হচ্ছে সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতে চাইছে, তাই না? আজ তোমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? তে কই, এখনো তো বের হওয়ার কোনো জোগাড়যন্ত্র দেখছি না। যাওয়ার কথা ছিল তো মা। সাগর বলল ছুটির দিনে বাড়িতে অনেক কাজ থাকে, মা একা একা সব সামলাতে পারবে না, তাই অন্য দিন যেতে চাইছে। আমিও ভাবছি সাগর ঠিকই বলেছে, পরে কোনো এক সময় ঘুরতে যাওয়া যাবে মা। বৌমা তাহলে ভালোই হলো। আমি বরং বাজার থেকে কয়টা থানকুনি পাতার আটি নিয়ে আসছি, মজা করে বেটে দিও তো মা। তুমি চুপ করো। মেয়েটা সবে মাত্র বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে, আর তুমি কিনা এখনই বাটাবুটোর ঝামেলায় মেয়েটাকে ফেলে দিচ্ছ। ওসব পরে হবেক্ষণ। তুমি যাও, সাগরকে বলো বৌমাকে নিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে যেতে বলো। বিয়ের আগে তো খুব বলছিলে ছেলেকে বিয়ে করাও, আর একা একা কোনো কাজ করতে পারছি না। এখন আবার কথা পরিবর্তন হয়ে গেল কেন? তোমাদের মেয়েদের কোনো কিছু বোঝা মুশকিল। সময় কি চলে গেছে নাকি? যখন সময় হবে তখন আর বলতে হবে না, নিজে থেকেই করতে পারবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? সকাল থেকে কতগুলো কাজের কথা বলেছি, মনে আছে? একটিও কি শুনেছো তুমি? তোমাকে নিয়ে আর পারি না। এই সবিতা, মোচাটা তাড়াতাড়ি বেছে ফেলতো, আমি এসে ঘন্ট করব। আর বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? গিয়ে রেডি হও। তুমিও দেখছি বাপু স্বামী শ্বশুরের মতো ঠেটা হয়েছো। আমি যাই সকালের চা নাস্তার জোগাড়যন্ত্র করি, খেয়ে দিয়ে আবার বেরোবে তো। বৌমা, বিয়ের পর তো অনেক দিন হলো, ঘরকন্যা, বেড়ানো সবকিছুতেই তোমাকে সময় দিলাম। এবার সংসারটা নিজের মতো করে সামলাও। আমি কিন্তু খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চাই বাপু। বয়স হয়ে যাচ্ছে, এই বয়সে নাতি নাতনি না নিয়ে খেললে কোন বয়সে খেলবো শুনি? এখন বাপু নিজেদের দায়িত্ব পালন করো। জি মা, আপনি যা চাইবেন তাই হবে। দেখতে দেখতে 30টা বছর একসাথে কাটিয়ে দিলাম। শাশুড়ি, ননদ আর ছেলেকে নিয়েছিল আমার সংসার। তুমি তো আমার পাশেই ছিলে না। যখন তুমি এলে তখন আমাদের সেই সময়ই আর ছিল না। তবে ভালোবাসার কমতি ছিল না, তাই না? কি বলো? একমত হতে ইচ্ছা হচ্ছে না, তাই না? হ্যাঁ তা ঠিক, তবে মাঝে মাঝে খেকিয়ে খেকিয়ে চিৎকার করো, এটাই তো ভালো লাগে না। তুমি এমন রক্সাটা কি করে হলে বলো তো? আমি খেকিয়ে উঠি? বলি তুমি এই বয়সে এসেও আমার হাড় মাংস জ্বালিয়ে খাওয়ার মতলব করেছো না? আমার চিৎকার করাই শুধু দেখতে পাও। ভালোবাসি যে সেটা চোখে পড়ে না তোমার? চোখের লাটা কি
বড় বড় করে ধরতে হবে? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, তো তোমাকে রাগানোর জন্যই বলেছিলাম। নাও, ভুল হয়েছে, আর বলবো না। আমাদের ভালোবাসার কাছে কোনো ঝগড়াই দোপে টেকে না। ওই যে দেখেছো, মা বাবা আবার ঝগড়া শুরু করেছে। তাদের ঝগড়া করতেও বাধে না, আবার মিল হতেও সময় লাগে না। তাদের ভালোবাসা হলো চোরাবালির মতো, থেকেই আছে তো থেকেই নেই। ভালোবাসা কখনো নদীর মতো শান্ত, আবার কখনো চোরাবালির মতো টানে, যেখানে একবার পা দিলেই আর ফেরার মতো কোনো উপায় থাকে না। মুখে হাসি, চোখে জল, রাগ, অভিমান সবকিছুই যেন রিমি আর রোমানের সংসারেই ছিল। এভাবে তাদের নৌকা ভালোবাসার পাল তুলে নদীর মধ্যে বয়ে চলছে। বলি, কানের মাথা কি খেয়েছিস নাকি? কানে বোন্দা বোন্দা তুলো গুজে রেখেছিস? বাচ্চাটা কখন থেকে কাঁদছে, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে, তবুও তুই রান্না ঘরেই পড়ে আছিস। আমার ছেলেকে খেয়ে বসে আছিস, এখন আমার নাতিটাকে খাবি? অলক্ষী অপয়া মেয়ে ছেলে কোথাকার! মা, আমি তো ওর কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করছিলাম, যাতে ওকে তাড়াতাড়ি কোলে নিতে পারি। এক হাতে এত মানুষের রান্না করলে তো সময় একটু লাগবেই মা। আপনি কি ওকে একটু কোলে তুলে নেন? তোদের মতো অপয়া মেয়ে ছেলেকে যত সময় দেওয়া যাবে, ততই তোরা মাথায় উঠে নাচতে শুরু করবি। আজ তোর জন্যই আমার ছেলেটা অকালে প্রাণ হারালো গো। কবেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, পারি না শুধু নাতিটার জন্য। থামো এবার বউ, অনেক হয়েছে। কথা বলারও একটা সীমা আছে। ছেলের মৃত্যুতে কষ্ট সবাই পেয়েছে। বেচারি বউটা বিয়ে হয়ে আসতে না আসতেই স্বামী হারালো। তার কতটা কষ্ট হচ্ছে একবারও ভেবে দেখলে না? এখানে বউটার দোষ কোথায় শুনি? সারাক্ষণ খালি বউটার সাথে খ্যাচর খ্যাচর করলে তার মন মানসিকতা ভালো থাকে? না দাদি, মা ঠিকই তো বলেন। সেদিন যদি আমি ঈশানকে ছাদে না পাঠাতাম, তবে ও হয়তো আজ বেঁচে থাকতো। এই দোষ আমাকে সারা জীবন মাথায় করে বয়ে বেড়াতে হবে। চুপ কর মালা, ভাগ্যকে কেউ আটকাতে পারে না। মানুষ মরবে, মানুষ জন্মাবে, এটাই নিয়ম। তুই যদি সারা জীবন নিজেকে দোষী ভেবে বাঁচিস, তবে এই ছোট মেয়েটার কি হবে শুনি? ওর জীবনটা যে ধ্বংস হয়ে যাবে, এটা তুই বুঝছিস না? কিন্তু দাদি, প্রতিদিন এই অভিশাপ, এই অপয়া অপয়া তকমা শুনে আর কতদিন বাঁচবো বলো? বুকের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ভুল কি বলেছি শুনি? মরেছে আমার ছেলে। ওই হাড় হাবাতে মেয়ে ছেলে যদি ভর দুপুর বেলা আমার ছেলেটাকে ছাদে না পাঠাতো, তাহলে ছেলেটা আমার কোলেই থাকতো। এই মেয়ে ঘরে ঢোকার পর থেকেই সর্বনাশ ডেকে এনেছে। রত্না, মুখটা সামলাও। ওই যে আমাদের ঘরের বউ, এই মেয়েটাই এখন ঈশানের স্মৃতি। সারাদিন কূট কথা বলে নিজের মনের জ্বালা মেটাচ্ছ। একবারও কি এই মেয়েটার কথা ভেবেছ? তুমি চুপ করো। তোমার দুর্বলতার কারণে এমন সর্বনাশটা হলো। ঘরের বউকে শাসন করার বদলে তুমি তাকে মাথায় উঠিয়েছো। আমি যতই বলেছি তবুও তুমি শোনোনি। এখন ছেলেকে হারিয়েছো, ফল ভোগ করো। দেদে, এত অন্যায় করো না তো। মালা তো আর ইচ্ছে করে ঈশানকে হারায়নি। দেখছো না, ওর চোখে মুখে শুধু অপরাধ বোধ। তার উপর তুমি সবসময় ওকে তিরস্কার করেই চলছো। এসব কত সহ্য করা যায় বলো? ও বেচারিও একজন মানুষ তো নাকি? তুই আবার আমার সঙ্গে তর্ক করতে এলি? ছেলে হারানোর যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি ওই কুটনি অপয়া হাড় হাবাতে মেয়ে ছেলের জন্য। এই মেয়েকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। শোনো মা, এতদিন চুপ ছিলাম বলে হয়তো তোমার কাছে মনে হয়েছে আমি দোষী, কিন্তু আজ বলছি, আমি ঈশানকে ভালোবেসে বিয়ে করেছি। ওকে ভালোবেসেই সংসার করছি। ওর মৃত্যু আমার হাতে হয়নি, এটা ভাগ্যের খেলা ছিল। তুমি যদি বারবার আমাকে অপয়া বলো, তাহলে তো মা তুমি নিজেও একজন অপয়া, কারণ তুমি তোমার ছেলেকে হারিয়েছ। স্বামী হারালে যদি অপয়া হয়, তাহলে ছেলে হারালে অপয়া হবে না কেন মা?
এই হলো আমার নাত বউ। এতদিন কথা শোনানোর পর আজ যে তুই কথাটা বলতে পেরেছিস, এটাই হলো তোর জীবনের প্রথম জয়। এভাবে প্রতিবাদ করতে হয়। অন্যায় মুখ বুজে সহ্য করলে আরো বেশি মাথায় চেপে বসবে। দেখেছো দেখেছো কিভাবে কথা ছাড়ে। বলি, তুমি কি এখন কানে তুলো গুজে আছো নাকি গো? আমাকে অপয়া বললো আর তুমি চোখের লাটা লাটা বের করে কথাগুলো শুনছো। এখন কিছু বলছো না কেন? কয়দিন পর মিজান বাড়ি আসবে, তারপর দেখবো তুমি কি করো। এই মালা, শুনলাম আজকে বিদেশ থেকে মিজান আসতেছে। তা তোর শাশুড়ি মায়ের মতিগতি ভালো আছে তো, নাকি এখনো সাপের মতো ফনা তুলেই আছে? তোমার ছেলের বউ কেমন তা তুমি জানো না? নতুন করে আবার বলার কি আছে দাদি? বাবার কাছে বলছে মিজান এলে নাকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। অপয়া মেয়ে ছেলের মুখ দেখলে নাকি যাত্রা শুভ হয় না, এমনটাই তো বলছিল। ওর কথা বাদ দে তো। মিজান ওর কথা শুনলে তো। তোর বাবা আসার কথা ছিল যে, আসবে না? এলে আমার সাথে দেখা করতে বলিস তো। আমার তার সাথে জরুরি কিছু কথা আছে বাপু। আসতে চেয়েছিল, কিন্তু এ বাড়িতে এলে যে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকানো যায় না, কথা শোনায় অনেক। সেজন্য আমি আসতে বারণ করেছি। যেচে পড়ে অপমান হতে কে চায় বলো? ভালোই করেছিস। কে বলেছে তোকে আগ বাড়িয়ে কথা বলতে? যাই হোক, আমার কথা মনোযোগ দিয়ে শোন তো। মিজান এলে ওর সামনে মন মরা হয়ে থাকিস না যেন। হেসে হেসে কথা বলবি, আর যদি পারিস একটু সেজে গুজে থাকিস। যার জন্য সেজে গুজে থাকতাম সেই তো পৃথিবীতে নেই। এখন আর সাজগোজ করে কি লাভ হবে বলো? দিনরাত শাশুড়ি মায়ের ঝাড়ির উপর থাকলে মুখ দিয়ে আর হাসি বেরোয় না দাদি। কই গো নবাব জাদি, বলি সারাদিন দাদি শাশুড়ির আঁচলের নিচে থাকলে হবে? ওদিকে মিজান আসার সময় হয়ে গেল, রান্না বান্না করতে হবে না? আমি একা মানুষ, আর কত দিকে সামলাবো শুনি। মা, আমি সংসারের সব কাজই সেরে ফেলেছি, শুধু রান্নাটাই বাকি আছে। আপনি ঘুমিয়েছিলেন তো, তাই আর ডাকিনি। আজকে কি রান্না হবে বলে দেন, আমি রান্না সেরে ফেলছি এক্ষুনি। আর মিজান আসতে অনেক সময় বাকি, এর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলতে পারবো, চিন্তা করবেন না। কান খুলে একটা কথা শুনে রাখো, আমার ছেলেটা বাড়িতে এলে ওর চোখের সামনে যেন ঘুর ঘুর করবে না। আমি চাই না তোমার মতো অপয়া অলক্ষী মেয়েকে দেখে আমার ছেলের যাত্রা অশুভ হোক। যাও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো, সঙ্গের মতো আর দাঁড়িয়ে থেকো না। মালা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মিজানকে খেতে দিয়েছিস? শুনলাম মিজান রে পাত্রীপক্ষ দেখতে আসবে। এত কিছু হয়ে গেল, আমাকে কিছু জানাসনি কেন? তোর শাশুড়িটা হয়েছে একদম ঠোঁট কাটা। বিয়ের পর থেকে এমন স্বভাবের ছিল। মনে হয় খেয়েছে। আজকে তো মিজানের সামনে যেতে বারণ করেছে। সে ছেলেকে পেয়ে তার যত্নের সব দায় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। তার বড় ছেলে আমার কারণে মারা গেছে, ছোট ছেলেও যদি আমার জন্য সমস্যা হয়, তাই পাত্রীপক্ষ দেখতে এলে সেখানে যাওয়াও বারণ করেছে। এখন বল তো, তালের বড়া বানাবি কি না? তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে রে। তুই রান্নাঘরে যা, আমি তাল নিয়ে আসছি। ভালো করে বানাবি, খেতে যেন দারুণ হয়। বছরের প্রথম তাল পিঠা, খেতে যেন মন্দ না হয়। একটু পর যাই, মিজান ঘুমিয়ে পড়লে তারপর বানিয়ে দেব। এতক্ষণে মনে হয় পাত্রীপক্ষ এসে চলেও গেছে। তুমি তোমার মায়ের বাড়ি যাওয়ার আর সময় পেলে না, আজকেই যেতে হয়েছিল তোমাকে। দাদি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কথাটা যে কিভাবে বলি আর মা যে কি মনে করে বুঝতে পারছি না। মনের কথা মুখ অবধি যখন চলেই এসেছে,
তখন আর তাকে বন্দি করে রেখে লাভ নেই। বল কি বলবি? দাদি, বড় ভাই তার ছোট মেয়েকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা সবসময় বাবির সাথে খারাপ ব্যবহার করে। আমি এসেছি এ পর্যন্ত আমার সামনেও আসতে দেয়নি। বেচারি কি এই অসম্মানের জীবন থেকে উঠিয়ে সম্মানের জীবন দিয়ে এ বাড়িতে রেখে দিতে চাই। আমি কি বলতে চাই তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুই আমার বুকের ওপর থেকে একটা বোঝা নামিয়ে ফেললি রে। আমিও এই কথাটাই ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। কিন্তু তোর যে বিয়ে ঠিক হয়েছে রে, তার কি হবে শুনি? তোর মা কি মেনে নেবে? এজন্যই তো তোমার কাছে আসা। এখন তুমি যেভাবে পারো সব ম্যানেজ করো। ভাবির কতই বা বয়স হয়েছে। এ বাড়িতে অন্য বাড়ির মেয়ে এলে তারা ভাবির জীবনটাকে তেজপাতা করে ছাড়বে। আমি থাকতে তা কখনোই হতে দেব না। তুই আর ভাবিস না, আমি একভাবে না একভাবে একটা ব্যবস্থা ঠিকই করব। শুধু আমাকে একটু ভাবতে দে। এখন তুই যা, মালার এ বিয়েতে মতামত আছে কি না জেনে নেই। ও বেচারি তোর মায়ের অপমানের ভয়ে রাজি হবে কিনা কে জানে। শাশুড়িকে জমের মতো ভয় পায় যে। আমার বাড়ি একদিন এসে তারা কি এমন বুঝেছে শুনি? আমি নাকি দজ্জাল মহিলা, আমি ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করি, এমন কথা বলে ফোনে আমাকে অপমান করছিল গো। নেহাতি আমি একজন ভদ্র মহিলা, তাই কিছু বলিনি। তোমার আবার সকাল সকাল কি হলো শুনি? সারা বাড়ি চেঁচিয়ে মাথায় তুলছো কেন? আজ বাদে কাল মিজানের বিয়ে, বাড়িতে লোকজনও চলে আসতে শুরু করছে। এত চেঁচালে মানুষ কি বলবে শুনি? এই বিয়ে আর হবে না। অমন মুখরও বাড়িতে আমি আমার সম্বন্ধ করতে যাচ্ছি না। আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখিয়ে দেব আমি ছেলের বউ পালতে পারি কিনা। ওরা কথা কিন্তু একেবারে মন্দ বলেনি। তুমি ঈশানের বউয়ের সাথে যা ব্যবহার করো, তাতে এ বাড়িতে মেয়ের বাপেরা মেয়ে দিতে ভয় তো পাবেই। তারা কি বলেছে শুনি? তারা বলেছে আমার কারণে নাকি মিজান বউ পাবে না, আর আমি নাকি ছেলের বউকে ভালোবাসতেই পারি না। আপনি বলুন, এসব কথা কি মেনে নেওয়া যায়? আমার অত সুন্দর ছেলেটাকে নিয়ে এমন অপবাদজনক কথা কোনো মায়ে কি সইতে পারে? বৌমা, আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। সমাধানটা হলো তুমি মিজানকে দিয়ে মালার বিয়ে দিয়ে দাও। ওদেরকে দেখাতে পারবে তুমি তোমার ছেলের বউ পেয়েছো, আর ছেলের বউকে যথেষ্ট সম্মানও দিতে পারো। দেখবে ওদের মুখে চুনকালি পড়ে যাবে। কি বলিস মিজান? ঠিক বলিনি? এই মিজান, বিয়ের জন্য তৈরি হ বাপ। কালকে তোর বিয়ে হবে, কোণে হবে মালা। মালার সাথেই তোর বিয়ে দেব ধুমধাম করে। ঘরের বউ আমার ঘরেই থাকবে, আমি তাতেই খুশি। দর্শক বন্ধুরা, তোমরা দেখলে তো, আমার কিন্তু কোনো দোষ নেই। আমি ভদ্র সভ্য মানুষ, কারো